আপনি কি বাজারে সর্বপ্রথম তার মানে আগাম লাউ বিক্রি করতে চান কিংবা আপনার পরিবারের লাউয়ের চাহিদা পূরণ করতে চান, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। ধৈর্য সহকারে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে আমাদের পাশে থাকুন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে বর্ষাকালে চারা উৎপাদন রোপণ করায় মানে আগাম যদি আপনি রোপণ করেন আগাম ফল পাবেন এবং আগাম বাজারে বিক্রি করতে পারবেন। আমাদের সবারই জমি পরিমাণ কম, আমাদেরকে নিত্য নতুন কৌশল অবলম্বন করে চাষাবাদ করা উচিত। আপনারা জানেন যে আগস্ট মাসের মধ্য আগস্ট থেকে শুরু করে আমরা সেপ্টেম্বরের মধ্য পর্যন্ত কিংবা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আমরা লাউয়ের চারা রোপণ করে থাকি। সে সময় রোপণ করলে আমরা যাই সেই লাউগুলো পাই পৌষ মাসের দিকে অথবা মাঘ মাসের দিকে, শীতকালে পাই। তো এর আগেই যদি আমরা লাউ যদি বাজারে বিক্রি করতে পারি তাহলে কিন্তু আর্থিক দিক দিয়ে আমাদের যত সহযোগিতা করা হবে আর্থিকভাবে, এবং আপনার পরিবারেরও লাউয়ের চাহিদা পূরণ করা সম্ভব। একদিকে আপনি আর্থিকভাবে উপকৃত হলেন, আরেকদিকে আপনি পরিবারও লাউয়ের চাহিদাটা পূরণ করতে পারবেন। বর্ষাকালে যেহেতু লাউয়ের চারা রোপণ করা যায় না, নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে আপনি বর্ষাকালে চারা তৈরি করে রাখবেন এবং বর্ষার শেষে যা রোপণ করবেন সেই কৌশলগুলি আজকে আমি হাতে কলমে দেখাবো। তাহলে চলুন ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে আমরা কাজগুলো করি। বর্ষাকালে লাউয়ের চারা যদি আপনি করতে যান তাহলে বর্ষার পানি জমে থাকলে লাউ গাছ কিন্তু বাঁচে না। তাই আমরা আগেই আগেই টবে অথবা এই যে এরকম আছে ক্যারেটে অথবা বস্তায় আপনি লাউয়ের বীজ যদি আপনি করে রাখেন, রোপণ করে রাখেন, তাহলে অবশ্যই আপনি চারা হবে। আর যখন বর্ষাকাল শেষ হবে তখন আপনি চারাগুলো রোপণ করতে পারবেন। কয় ঘন্টা যে ভিজিয়ে রাখছেন? 5-6 ঘন্টা? এটা 12 ঘন্টা পার হয়ে গেছে। 12 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা, আগের দিন রাতে ভিজানো হয়েছে, হ্যাঁ, পরের দিন বিকেল বেলা লাগানো হয়। আর এখানে আপনি মাটি কি কি দিয়েছেন? স্যার এনে শুধু মাটি হ্যাঁ, আর কিছু বালু দিমু, দিয়ে বালুটা মানে শিকড় গজাইতে যাতে সুবিধা হয়, এর জন্য শিকড়টা যেন সহজভাবে যেন করতে পারে, মাটিতে শক্তি করতে পারে। হ্যাঁ। আর যেহেতু চারাটা প্রায় 15-20 দিন কিংবা 1 মাসের মতো থাকবে, আপনি সেটা থাকবে, এখানে আপনি কি খাবার টাবার দিবেন না সেখানে? হালকা একটু দিমু ভার্মি কম্পোস্ট, মরা গোবর থাকলে ভালো হয়, না থাকলে আপনি একটু চাইলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তাই আপনি এখানে ভার্মি কম্পোস্ট অল্প অল্প করে, যেহেতু বীজের মধ্যে বেশি দেওয়া যায় না, পরিমাণ মতো। এটাকে আপনি এই এই লাউয়ের বীজ এখানে করে রাখবেন, খাতায় রাখবেন, মানে চারা আবাদ করে রাখবেন সেমি শেডে। তারপরে বর্ষাকাল চলে গেলে তখন আপনি চারা বড় হয়ে যাবে, তখন সেই চারা নিয়ে খেতে লাগাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে উনি মাটি এবং বালি পরিমাণ দিয়েছে, কারণ শিকড়ের জন্য দ্রুতই হয়, এবং কম করে হলো 8 থেকে 10 ঘন্টা এই বীজগুলোকে সে ভিজিয়ে রেখেছে। এবং এটা উনি ওই ক্যারেটের ভিতরে করবেন, বপন করে রাখবেন। 7 থেকে 10 দিনের মধ্যেই সেখান থেকে হবে, চারা হয়ে যাবে। আর সেই চারা বড় হইতে হইতে বর্ষাকালও হয়ে যাবে, চলে যাবে, তখন তিনি সেই চারাটা নিয়ে রোপণ করবেন, যা পাবে। তার মানে আগাম লাউ গাছে আসবে, তাই তো ভাই নাকি? আপনি কি মাটি তৈরি করা শেষ? শুধু বীজ করবেন? আচ্ছা, এখন বীজগুলোকে উনি ওই জায়গায় করে রাখতেছেন। সবগুলো বীজ তো এখন হবো, তাই তো? আচ্ছা, মাটি যদি শুকিয়ে যায় তাহলে কি পানি টানি দিবেন না? মাটি ঘরে রাখলে শুকাবো না, যদিও শুকাই জায়গা তাহলে আমরা 2-1 দিন পর পরে হালকা পানি সেচ দিতে হবে, মানে উপরে আর কি মানে ছিটানো পানি আর কি। এটা ঘরে রাখবো, মানে যেখানে আলু পড়ে কিন্তু বৃষ্টি পানি পড়বো না, এই তো বর্ষার ধরে যেটা করতেছে। বর্ষার ধরে বৃষ্টির কারণে চারা ন্যাংরা হয়ে যায়, মানে পচলা ধরে, ফাঙ্গালে ধরে। বুঝতে পারছি। লাউয়ের ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনকার কিন্তু লাগানো না, চারা না। এই চারা কিন্তু আরো 1-1.5 মাস আগে যখন বর্ষাকালে খুব প্রচুর বৃষ্টি ছিল তখন করা হয়েছে। লাউ শুধু আমাদের জন্য যে প্রিয় খাবার তা না। আপনারা জানেন যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে খুব পছন্দ করতেন। লাউ খাওয়াটাও কিন্তু সুন্নতের মধ্যে পড়ে। তো যাক, এই লাউ বর্ষাকালে যেহেতু বীজ বপন করলে যে চারা উৎপাদন হয়, সেই চারা কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়, ছত্রাক আক্রমণ করে। কারণ সব গাছই বৃষ্টি পানি সহ্য করবে এরকম না, ওর মধ্যে লাউ একটা। তো আমরা এই লাউয়ের যে চারাগুলো আছে, এটা আমরা 1-1.5 মাস আগে
আমরা আমাদের টবে, ক্যারেটে এবং হইতেছে একটা সেমি শেডের ভিতরে রেখে দিয়েছিলাম। এবং সে চারা বড় হওয়ার পর এখন যেহেতু আগস্ট মাসের এক সপ্তাহ, মানে প্রথম সপ্তাহ প্রায় শেষ, সবাই কিন্তু এই আগস্ট মাসের মধ্য আগস্ট থেকে লাউয়ের বীজ লাগানো শুরু করবে। সেখান থেকে ফল আস্তে আস্তে সেটা কিন্তু পৌষের শেষে এবং মাঘের প্রথম দিকে ফলটা আসবে। তখন সবার কাছে কিন্তু এই লাউটা থাকবে। তো বাজারে কিন্তু লাউয়ের দাম খুব কম থাকবে। আগাম লাউ বাজারে বিক্রি করার জন্য এবং আগাম লাউ পরিবারে পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এই পদ্ধতিতে করা হয়েছে, যেন আগাম যদি কোনো সবজি যদি করা যায় বা ফসল যদি করা যায়, সেটা কিন্তু বাজারে চাহিদাটা বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। সেই উদ্দেশ্যেই এতগুলো করা। এটার মধ্যে খুব একটা যে করা হয়েছে, পরিশ্রম করা হয়েছে তা না। এখানে চারাগুলোর নিচে আমরা এখানে পচা গোবর আর 150 গ্রাম টিএসপি এবং 150 গ্রাম দেওয়া হয়েছে, পটাশ দেওয়া হয়েছে, দিয়ে তার সাথে মিশিয়ে এখানে চারাগুলো আমরা রোপণ করে দিছি। চারা অবস্থা মানে গাছের যে অবস্থাটা, সেটা তো দেখতে পাইতেছেন যে কি পরিমাণে গ্রোথিং পাওয়ার আছে। আর এই যদি বেড়ে ওঠে, তাহলে আমাদের তো মনে হইতেছে যে সর্বোচ্চ আর 30-35 দিনের মধ্যে এই গাছ থেকে লাউ পাওয়া সম্ভব। 30-35 দিনের মধ্যে যদি লাউ পাওয়া যায়, এই লাউ যদি বাজারে নিয়ে যাওয়া হয়, তাহলে লাউয়ের সিজনে, অর্থাৎ শীতকালে যে লাউয়ের যে দাম থাকে, তার সাথে দ্বিগুণ দামে এই লাউ বিক্রি করা সম্ভব। আমাদের দেশে যেহেতু জমি পরিমাণ কম এবং কৃষি চাষাবাদ করতে গেলে আমাদেরকে একটু নিত্য নতুন চিন্তা ভাবনা করে চাষাবাদ করা উচিত। শুধুমাত্র লাউই নয়, আপনি ইচ্ছা করলে সিমও করতে পারেন। যদি আপনার ওইরকম না থাকে, ক্যারেট বা ওইরকম আপনার যদি কোনো প্যাকেট না থাকে, তাহলে আপনি ইচ্ছে করলে বস্তার ভিতরে 5টা-6টা করে লাউয়ের বীজ রেখে দিলেন। বর্ষাকালে চারা বড় হইলো, তারপরে বর্ষা যখন একটু কমে যাবে, তখন আমরা এনে খেতে রোপণ করে দিবেন। দিলে সেখান থেকে ফল পাবেন। সিমও যেহেতু পানি সহ্য করতে পারে না, সেটাও আপনি করতে পারেন। লাউ করা যায়, দেখতেই পাচ্ছেন যে করছি এখানে। শুধু আমরা এটাই না, আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এইখানে একটা মাদা সিস্টেম করছি। এই যে এখানে যদি এখন বৃষ্টি যদি হয়, এই বৃষ্টি পানিগুলো কিন্তু এই ড্রেন দিয়ে নেমে যাবে। এখানে কিন্তু পানিগুলো কিন্তু বেঁচে থাকবে না। যদি পানি যদি জমা থাকে, তাহলে গাছগুলো মারা যাবে। বৃষ্টি পানি সহ্য করতে পারে না, তার মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে মরিচ। এখন বাজারে যে মরিচের দাম, যদি আপনি মরিচটা যদি মানে আগাম যদি কেউ যদি প্যাকেটের মধ্যে করে রাখতো এবং সেটা যদি সেমি সেটে রাখতো, তাহলে এখন কিন্তু মরিচ বিক্রি করে কিন্তু আর্থিকভাবে। তো এরকম কলা কৌশল যদি আমরা করি, অ্যাপ্লাই করি ইয়েতে, সবজিতে হোক বা অন্য কোনো চাষে হোক, তাহলে অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে একটু লাভবান হওয়া সম্ভব এবং কৃষি যে চাহিদাটা আছে, এই চাহিদাও মেটানো কিছুটা হলেও সম্ভব হবে। তো এই লাউ গাছে যে সবচেয়ে যে সমস্যা হয়, সেটা হচ্ছে ছত্রাক আক্রমণ করে। গোড়া ছত্রাকে আক্রমণ করলে, যেটাকে বলা হয় যে গোড়া পচা রোগ, এটা আক্রমণ করে। আর কিছু উড়ন্ত পোকা আছে যেগুলো লাউয়ের ভিতরে ঢুকে পড়ে। তো এর জন্য আমরা এখানে কিন্তু কোনো ধরনের কোনো রাসায়নিক কোনো বিষ কিন্তু আমরা স্প্রে করি না, আর করবো না। এখানে আমরা নিম তেল ব্যবহার করতেছি, কারণ যে লাউ যেহেতু আমরা যেহেতু খাবো, তারপর মানুষের যেহেতু নিয়ে খাবে, বিষটা খাওয়াতে পারি না। এই কারণে আমরা এখানে নিম তেল এবং কাকা নামে একটা ওষুধ আছে, সেটা স্প্রে করলেও পোকামাকড় কম আসে। তো এটার একটা বিষয়, ফুল আসার সময় হবে, তখন যদি নাইট্রোজেন বেনজোয়েট নামক যে উপাদান সংযুক্ত যে ওষুধগুলো পাওয়া যায়, যেমন এসিআই একটা আছে ফ্লোরা, আমি কিন্তু আবার এসিআই এর মানে অ্যাডভার্টাইজ করতেছি না। এই ফ্লোরা যদি আপনি স্প্রে করেন, তাহলে সেখানে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলে পরাগায়ন হইলে আপনি লাউ পাবেন। তারপরে আপনি যদি সিমে করেন, সিম পাবেন। তো এই চিন্তা ভাবনা করে যদি করেন, আমি আশা করি যে অবশ্যই এটা আগানো সম্ভব। আর হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সুতাকে আসলে বাঁশের যে দাম, কঞ্চির যে দাম, এগুলো এক সময় ভেঙে যা, এই সুতাগুলি দিয়ে রাখলে এই সুতার উপরে এই যে লাউয়ের যে ডগাগুলো আছে, ডগাগুলি কিন্তু এর উপর দিয়েই সরাবে এবং সেখানে লাউ ধরলে নিচ দিকে ঝুলে থাকবে। খুব সহজেই আপনি এটাকে করতে পারবেন এবং সুতা একবার না 2-3 বার পর্যন্ত এটাকে ব্যবহার করা সম্ভব। যদি খুলে আপনি এই পদ্ধতিতে বা এই ইয়েতে যদি আপনি লাউয়ের চাষ যদি করেন বা সিমের চাষ যদি করেন, আমি আশা করি অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।